প্রিয় কিছুটা বিরক্ত হয়ে তোয়ালেটা দিতে নিলে হঠাৎ আয়ন তোয়ালা সহ প্রিয়কেই টেনে শাওয়ারে দাঁড় করিয়ে দেয়। মুহূর্তে প্রিয় পুরো কাক ভেজা হয়ে যায়। রাগে দুঃখে প্রিয় আয়নের দিকে তাকাতে আয়নের চোখের চাউনি দেখে কেঁপে ওঠে প্রিয়। কি ভয়ঙ্কর এই মানুষটির চাউনি, চোখ দিয়ে মেরে ফেলতে পারে। নেশা কাকে বলে আজ যেন প্রিয় হরে হরে টের পাচ্ছে। আর তাই প্রিয়র যেন নেশাগ্রস্ত লাগলো নিজেকে। এক অমানসিক চাওয়া ভর করছে প্রিয়র মনে। মুখ দিয়ে অনেক কিছু বলতে চেয়েও যেন বলতে পারলো না। আয়নের শরীর থেকে ভেসে আসা সদ্য গোসল করা পুরুষালী শাওয়ার জেলটার গন্ধটা খুব তীব্রভাবে পাচ্ছিল। অদ্ভুত শিহরণে জেগে গেল প্রিয়র সারা শরীর। প্রিয়র দৃষ্টি আটকে ছিল তখনও আয়নের পশমহীন খোলা বুকটার দিকে। আর আয়নও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়র দিকে। দুজনের মধ্যে কোনো কথার আদান প্রদান চলছিল না, তবুও যেন দুজন দুজনের অনুভূতির অসীম খেলা মেপে নিল চোখে চোখ রেখেই। এক অদ্ভুত অনুভূতি যার নাম নেই, গন্ধ নেই, আছে শুধু কিছু অনুভূতি আর অনুভূতি। কিছুক্ষণ এভাবেই থাকার পর শাওয়ারের ঠান্ডা জলে ভেজার কারণে প্রিয় শীত শীত লাগছে। ঠান্ডায় হঠাৎ প্রিয় ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আর প্রিয়র দিকে তাকিয়ে থেকেই শাওয়ারটা বন্ধ করে দিল। আরো একটু কাছে চলে এলো প্রিয়র। আর এতে আয়নের নিঃশ্বাসের গরম বাতাস আছড়ে পড়ছে প্রিয়র সারা মুখে। প্রিয় বুঝতে পারছে না কেউ না ছুঁয়ে শুধু তার কাছে থাকার অনুভূতি দিয়ে কিভাবে ঘায়ল করতে পারে। প্রিয় ঘায়ল হচ্ছে ভীষণভাবে। আয়নও যেন প্রিয়র কাঁপা কাঁপা ঠোঁট বিস্মিত মুখে লাল আভায় কেমন বিমোহিত হয়ে পড়ছে। হাত বাড়িয়ে ঠোঁট দুটো স্পর্শ করতে প্রিয় চমকে আয়নের দিকে তাকালো। হঠাৎ কারো হাতের স্পর্শে আয়নের সম্বিত ফিরে এলো। চোখ দুটো খুব জ্বালা করছে, খুলতেও কষ্ট হচ্ছে। কিছুক্ষণ চোখগুলো বুঝে থেকে একটু সময় নিল। এরপর ধীর চোখের সামনে তাকালে মায়াকে দেখতে পায়। আয়ন আশা করেনি বোনকে এই সময় দেখবে। মায়া প্রেগনেন্ট, 6 মান্থ রানিং চলছে। কিছু কমপ্লিকেশনের জন্য ডাক্তার জানি একদম নিষেধ করেছে, তাই তো অনেকের বিয়েতেও তেমন কিছুই করতে পারেনি। অথচ প্রত্যেকবারের মতো এবারও আয়নের কষ্ট কমাতে চলে এসেছে বোন। কেমন আছো আপু? মায়ের একটা হাত ধরে, বাবু কেমন আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করে তো? আর তুমি কেন এই শরীর নিয়ে আসতে গেলে? আসছো তো আসছো, তার উপর এত রাত জেগে আছো, এসব কি আপু? এই সময় অনিয়ম কিন্তু একদমই ঠিক না। মায়া স্নেহের সাথে আয়নের মুখে হাত রেখে, তুই ঠিক আছিস তো ভাই? আয়ন যেন স্নেহের এই স্পর্শ টিরি অপেক্ষায় ছিল। মায়ের হাতটি মুখে চেপে ধরে ডুকরে খেতে দেয়। নিজের আবেগগুলো বোনের কাছে কিছুতেই লুকাতে পারল না আর। আমি ঠিক নেই আপি, একদমই না। ও আমাকে আবারও ছেড়ে চলে গেছে। কিভাবে পারলো আপি? আমি কি করবো? আমার ভালোবাসা ওকে আটকাতে পারলো না। আমার ওর বিশ্বাস হচ্ছে ওরা একবারে যে ও চলে গেছে। আমিও চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি আপু। তাহলে কি এইসব মিথ্যা ছিল? শুধুই কি অভিনয়? ও কেন চলে গেল আপু, কেন? আমি কোথায় খুঁজবো ওকে এবার? আমাদের সহ্য হচ্ছে না আর আপু। আমি মরে যাবো ওকে ছাড়া। আমি থাকবো কিভাবে ওকে ছাড়া? 3 দিন আগের সকাল। আয়নের প্রিয়র দিনগুলো খুব ভালোই কাটছিল। প্রিয় ধীরে ধীরে আয়নের ভালোবাসায় যেন আসক্ত হয়ে পড়ছিল। আয়নকে ছাড়া ওর এখন চলেই না। সারাদিন চোখের থেকে দূরে থাকলেও মন থেকে দূরে ছিল না। আয়ন নিজের ভালোবাসা প্রিয়কে এমন ভাবে জড়িয়েছে, প্রিয় হয়তো চাইলেও দূরে থাকতে পারবে না। শরীরের সাথে সাথে ওদের মনটাও যেন এক সূত্রে বেঁধে গেছে। সবকিছু ভালোই চলছিল, এমনকি প্রিয় গায়েব হওয়ার সকালটাও আয়নের জন্য খুব সুন্দর ছিল। প্রিয় আয়নের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। এই সময় অ্যালার্ম ক্লকের আওয়াজে প্রিয় জেগে গেল আর আয়নের হাতের মাঝ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলো। আয়ন আবার ওকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। আর একটু থাক না সোনা। একদম না, আমাকে কলেজের জন্য রেডি হতে হবে আর তোমাকে অফিসের জন্য। সো ফার্স্টলি উঠে পড়ো, আমাকেও সারো। কিন্তু আয়নের এখন আর কোনো সাড়া নেই। যেমন স্কুল কামাই করার জন্য বাচ্চারা ঘুমের অভিনয় করে শুয়ে থাকে, প্রিয়রও এখন আয়নকে দেখে তাই মনে হচ্ছে। আয়ন প্রিয়কে জড়িয়ে ধরেই ঘুমানোর ভান করছে প্রায় আধা ঘন্টা ধরে। প্রিয় আয়নকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আয়ন যেন আরো শক্ত করে আটকে দিল প্রিয়কে। অয়ন ওঠো, আমি জানি তুমি জেগে আছো, তাই ভান করে লাভ নেই। বাথরুম শুরু করলে আমার লেট হয়ে যাবে আজ ইউনিভার্সিটিতে পৌঁছতে। আয়নের মনে হয় না কোনো কথা কান দিয়ে মগজে ঢুকছে। ও আরো গভীর ভাবে প্রিয়র গলায় মুখ ডুবিয়ে একটা কিস করলো। মুহূর্তে প্রিয় শিউরে উঠলো, আয়নকে আবারও ধাক্কাতে লাগলো। কি করছো কি তুমি? সকাল সকাল সব কি শুরু করেছো? তোমার নামে মামলা দেয়া দরকার, জানো? যখন তখন বউকে জ্বালাবার। আয়ন এবার প্রিয়র গলায় নাকটা ঘষতে ঘষতে বলল, যা করবে গিয়ে, পুলিশকে আমি রাখবো নাকি তুই? কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সাথে তোকেও জেলে রাখতে হবে। আর দুজনকে একটি হ্যান্ডক্যাপ দিয়ে আটকাতে হবে, তাহলেই হবে। আমার আর কোনো সমস্যা নেই। কেন কেন?
আমি তোমার সাথে কেন একই হ্যান্ডে পরে জেলে যাব? আমার ওখানে কি কাজ? কেন মানে? আমি আছি না? আমি একা গেলে কারোর সাথে রোম্যান্স করবো? কার সাথে? হ্যাঁ, সঙ্গী থাকলে হাসতে হাসতে কেটে যাবে রাস্তাটা। কথায় আছে না? মামা বাড়ির আবদার পাইছো। আয়ন হেসে বলে, না, মামার শয়তান মাইয়াটাকে পাইছি। এটাই ছিল প্রিয়র সাথে আয়নের শেষ কথা। এরপর প্রিয়কে দেখার সৌভাগ্য হয়নি আয়নের। প্রিয় প্রতিদিনের মতো যথারীতি ভার্সিটিতে গিয়েছিল, কিন্তু ফিরে আর আসেনি। আয়নের রুমের বাইরে সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। তবে কিছু কিছু পাবলিকের মুখে বিরক্তি ভাবটা না চাওয়া সত্ত্বেও ফুটে উঠছে স্পষ্টভাবে। আর এমন মহান ব্যক্তির দুজন হলো আসমা বেগম আর সারা। তারা পারে না রুমের ভেতরের মানুষটিকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে বের করে দিতে, কিন্তু আফসোস কিছু চাওয়া ইচ্ছে থাকলেও পূরণ করা সম্ভব হয় না। এই যেমন এখন সারা আর আসমার ইচ্ছের দাম কারো কাছেই নেই। চেয়ে চেয়ে দেখা ছাড়া আপাতত তাদের কিচ্ছু করার নেই। আয়নদের ফ্যামিলির একটা নাসরিন কবির প্রিয়র চেক আপ করছে। পাশে আয়ন দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলার মতো অবস্থায় নেই। শুধু এক দৃষ্টিতে প্রিয়র অচেতন মুখটির দিকে তাকিয়ে আছে। নিজেকে অনেকটা অপরাধী মনে হচ্ছে। সবই তো ঠিক ছিল, তাহলে হঠাৎ এমন কেন হলো? ডাক্তার নাসরিনের কথায় আয়নের হঠাৎ সম্বিত ফিরে পায়। কিছু টেস্ট করার প্রয়োজন পেশেন্টের, তাহলে আমরা এক্সট্রা কারণ জানতে পারবো। আপনার ওয়াইফের শরীরটা খুবই উইক, মনে হয় কিছুদিন যাবত খাওয়া দাওয়া তেমন ঠিক মতো করে না। ওনার প্রতি একটু যত্ন নিন মিস্টার আয়ান। কাল সকালে একবার আমার চেম্বারে নিয়ে আসবেন, টেস্টগুলো দ্রুত করানো দরকার। আপাতত পেশেন্টের এখন ঠিক আছে, ওনার ঘুম দরকার, আর একদম স্ট্রেস নিতে মানা করবেন। আয়ন ডাক্তার নাসরিনের সাথে কথা বলতে বলতে বাইরে এসে দেখে সবাই কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, কিন্তু আপাতত কারো রিয়েকশন দেখার সময় নেই আয়নের। আয়ন ডাক্তারকে বিদায় দিয়েই কেউ কিছু বলার আগেই সবার মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল। আয়নের এমন আচরণে কেউ অবাক না হলেও মিসেস আসমা বেগম অনেকটা বিরক্ত। এই ছেলেকে নিয়ে উনি আর পারছে না। কি আছে এই মেয়ের মাঝে যে আমার এত বড় ধামড়া ছেলে এই মেয়ে ছাড়া কিছুই চোখে দেখে না? গলার মধ্যে কাঁটার মতো আটকে আছে এই মেয়ে। আরে চলে গেলে এমন জায়গায় যা, যাতে আয়ন ইচ্ছা করলেও আর খুঁজে না পায়। কিন্তু না, ম্যাডাম দুদিন পর পর গায়েব হবেন, আর ছেলে হ্যারিকেন নিয়ে খুঁজে বের করবে। এটা বাড়ি তো নাকি যেন কোনো এতিমখানা? যার মন চায় আসবে, আবার যার মন চায় চলে যাবে। আর আমি হচ্ছে বিশাল দানশীল মানুষ, টাকা পয়সা দান করে, আর আমি আমার ছেলেদের। কি জীবন আমার! দালান ঘরে থেকেও ছেঁড়া তেনার সুখ কপালে। প্রিয়র থেকে বেশি তো আয়নের উপরেই রাগ উঠছে এখন বেশি আসমার। পারছে না আয়নকে এখনই দু চারটে কথা শুনিয়ে দিতে, কিন্তু আফসোস এই ইচ্ছাটাও পূরণ হবে না আজ আর। আর সারা এসব দেখে বিরক্তিকর মুখ নিয়ে ওখান থেকে প্রস্থান করলো। এই লেটেস্ট নিউজটা নিজের মা মোহিনীকে দিতে চলে গেল। বলে না, ঘরের খবর পরে জানে কেমনে? এসব কিছু গাঁজাখোর নারীদের জন্যই ঘরের খবর শুধু পড়ে না, শত্রুও জানতে পারে। আয়ন গিয়ে ঘুমন্ত প্রিয়র পাশে গিয়ে বসলো। প্রিয়র হাতটি ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আজ সকালেও তো ভালো ছিল, তাহলে এমন হবার কারণ কি? আয়ন বুঝতে পারছে না। রবিন ফোন না করলে হয়তো আয়ন জানতোই না প্রিয় যে সেন্সলেস হয়ে পড়েছে। খবরটা শুনে আয়ন আর এক মুহূর্তও দেরি করেনি। অচেতন প্রিয়কে সোজা নিজের বাসায় নিয়ে এসেছে। এখন আর অন্য কিছু চিন্তা করার সময় নেই। প্রিয় যেদিন গায়েব হয়েছিল সেদিনই আয়ন খুঁজে বের করে ফেলে। প্রিয় হয়তো জানতোই না আয়ন প্রিয়র অগোচরে কিছু বডিগার্ড রেখেছিল সর্বদা প্রিয়কে নজরে রাখতে। তাই আয়নকে বেশি কষ্ট করতে হয়নি প্রিয়কে খুঁজে বের করতে। কিন্তু প্রিয়র এভাবে চলে যাওয়ার চেয়ে বেশি রগ উঠেছিল প্রিয় বর্তমানে যার সাথে আছে তা জেনে। কারণ প্রিয় আর কারো না, রোহানের বাসায় এখন। আয়ন এটা জানতে পেরেই রগ যেন ওর সৎ আসমানে উঠে পড়েছে। যে নামটা ও একদমই সহ্য করতে পারে না, প্রিয় সেই মানুষটার বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু কেন? আয়ন হয়তো প্রিয়কে সামনে পেলে এখন নিজের রগ দিয়ে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিত। সেদিন প্রিয় কলেজে যাওয়ার পরই একটা ইমেল আসে প্রিয়র মোবাইলে। ইমেলটা ওপেন করলেই দেখতে পায় আয়ন কোনো মেয়েকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে। বেশ কয়েকটি ছবি এসেছে, আর প্রতিটি ছবিতে আয়নের সাথে মেয়েটির ঘনিষ্ঠতা অনেক বেশি মনে হচ্ছে। মুহূর্তে প্রিয়র চোখ দুটো ছলছল হয়ে পড়ল। আর কিছু বুঝে ওঠার আগে প্রিয় ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে একটা আননোন নাম্বার ভাসছে। কিছুক্ষণ চিন্তা করে প্রিয় কলটা রিসিভ করলো। ফোনের অপর পাশ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে আসলো প্রিয়র কানে। হ্যালো মিসেস আহমেদ, আমি জানি আপনি হয়তো এখন কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু কি করব বলুন? কিছু তো বলতেই হবে, না বলে থাকতে পারছি না। আপনি হয়তো ভাবছেন আমি কে, আমি যেই হই না কেন আপাতত আপনার শুভাকাঙ্ক্ষী। এখন ছবিগুলো দেখে হয়তো বিশ্বাস হচ্ছে না,
আয়নের মতো মানুষ এমন করতে পারে? কিন্তু জানেনই তো, মানুষ মাত্রই ভুল। আপনার আয়নও তো সাধারণ মানুষ। আপনি চলে যাওয়ার পর হয়তো সুখ খোঁজার চেষ্টা করেছে অন্য কারো কাছে, তাই হয়তো বেচারা পা পিছলে গেছে। এখন আপনার ইচ্ছে, কি করবেন? এতক্ষণ চুপচাপ অপর পাশের ব্যক্তির কথাগুলো শুনছিল প্রিয়। নীরবতা কাটিয়ে নিজের ভাবভঙ্গি পরিবর্তন না করে প্রিয় প্রশ্ন করলো। ছবিগুলো আসলো, তার সত্যতা কি? অপর পাশের ব্যক্তি হয়তো এমনই কোনো প্রশ্নের আশা করছিল। সততা তো আপনি ভালো জানেন মিসেস মাহবুব। আপনার সাথে যা করেছে তা কি সত্যি ভালো করেছে? মিস্টার আয়ন দাবি করে আপনার ভালোবাসার, অথচ নিজের ভালোবাসার মানুষটিকে শুধুমাত্র বিছানায় পেতে কত অভিনয় করছে। বিছানার কথাটা শুনেই প্রিয়র রাগ উঠে গেল। তাই কিছুটা উচ্চ স্বরেই বলল, মানে মানে কি? দেখুন মিস্টার ওয়াট, এবার যা বলবেন সোজা সাপটা কথা বলবেন। আমার ট্যারা কথা একদম পছন্দ না। আর কি বোঝাতে চাইছেন আপনি? আর ম্যাডাম, রাগ করছেন কেন? আমি তো ভুল কিছু বলিনি। আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই আমি অডিও ক্লিপ পাঠাচ্ছি, যা চেক করে ডিসাইড করবেন আপনার আয়ন কতটা ভালো মানুষ। ওকে, তা বুঝলাম সবাই। এবার প্রিয় নিজের সুরটা কিছুটা নরম করে জিজ্ঞেস করলো, কিন্তু এটা তো বলুন, হঠাৎ আমার উপর এত দরদ দেখানোর কারণ? আমি তো আপনাকে চিনিও না। অন্য কোনো কারণ নেই তো আবার? ভেরি স্মার্ট গার্ল। যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নন আপনি। যাই হোক, সময় হলে জেনে যাবেন। এখন রাখি। আশা করি আমার অডিও ক্লিপটি শোনার পর আপনার সব ভুল ভেঙে যাবে। ভার্সিটির পুকুর পাড়ের কৃষ্ণচূড়া গাছটির ঠিক নিচে সিমেন্ট বালি দিয়ে তৈরি চেয়ারে প্রিয় বসে আছে। গাছ থেকে ফুল না ছড়লেও পাতাগুলো নিচে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক যেন প্রিয় জীবনের মতো। যতই নিজেকে গোছাতে চায় ততই যেন এলোমেলো হয়ে যায়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছে প্রিয় 2 বছর আগের কথা। এমন কিছু ছবি আর ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়েছিল প্রিয় জীবনকে নরক বানাতে। তখন আয়ন নিজের জেদ আর রাগে এতটাই অন্ধ ছিল যে দিক বিদিক সত্য মিথ্যে আর কিছুই যাচাই না করে প্রিয়র গায়ে আঙুল তুলেছিল। প্রিয়কে চরিত্রহীনতার ট্যাগ লাগিয়ে দিয়েছিল মুহূর্তে। আর প্রিয়কে হারাতে হয়েছিল নিজের সম্মানের সাথে নিজের বাবাকেও। আচ্ছা, এসব আবার কোনো প্ল্যান না তো? হয়তো কেউ চায় আমি অয়নের থেকে যেন দূরে সরে যাই। ঠিক এমনই তো ট্রিক অ্যাপ্লাই করেছিল 2 বছর আগে আমার সাথে, যাতে অয়ন ভুল বুঝে আমাকে। আর তাই তো হয়েছিল। কেউ হয়তো চায় আমি অয়নকে ভুল বুঝে সরে যাই। এমনই হয়তো। বিশ্বাস করি না আমি এসব। যে মানুষ তার সারা জীবন আমাকে ভালোবেসে গেছে, সে এমন কিছুতেই করতে পারে না। আমার বিশ্বাস হচ্ছে না। প্রিয়র ভাবনার ছেদ ঘটল ফোনের নোটিফিকেশনের শব্দে। প্রিয় দেখলো একটা অডিও ক্লিপ এসেছে। প্রিয় প্রথমে শুনবে না ভেবেছিল, কিন্তু ওর মনের খুঁতখুঁতে ওকে বাধ্য করলো শুনতে। অডিওটি ছিল আয়ন আর দিনেশের মাঝের কথোপকথন। আয়ন অফিসে যেদিন দিনেশকে বলেছিল কিভাবে ও প্রিয়কে ট্র্যাপে ফেলে বাধ্য করেছিল ওর কাছে আসতে। আরভিনের মিথ্যা অপারেশন, প্রিয়কে ব্ল্যাকমেইল, সবই কেউ চালাকির সাথে রেকর্ড করে ফেলে। আর ওটাই আজ প্রিয়কে সেল করা হয়। বুকের ভেতরের এক অসহ্য যন্ত্রণা অনুভব করছে প্রিয়। মনটা ভেঙে হয়তো কয়েকশো ভাগে ভাগ হয়ে গিয়েছে। মনটা তো বুকের ভেতরেই থাকে, তাই মনের কষ্ট বুকে গিয়ে আগে লাগে, ঠিক যেন বুকের হাড় চিরে যাওয়ার মতো। প্রিয়রও তেমনই লাগছে। কিভাবে পারলো আয়ন ওর সাথে এমন জঘন্য একটা কাজ করতে? একবারও কি ওর বিবেকে বাধা দেয়নি? সত্যি কি শরীরের লোভটা ছিল সেদিনই বেশি? প্রিয় যেন দিশেহারা হয়ে গেল। সাজানো ঘরটা হঠাৎ আসা ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেল। চিৎকার করে কাঁদতে মন চাইছে, কিন্তু ভার্সিটিতে নিজের তামাশা বানাতে চায় না প্রিয়। তাই চুপচাপ সামনের গেট ফেলে প্রিয় আস্তে করে হেঁটে ভার্সিটির পেছনের গেট দিয়ে বের হয়ে গেল। কারণ সামনের গেটে প্রিয়র জন্য আয়নের রাখা একজন গার্ডার ড্রাইভার দাঁড়িয়ে আছে। দিনেশ নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল, আর তখনই তিতির কেবিনে দরজা নক করে ভেতরে আসে। হাতে তার এই মাসে সকল এমপ্লয়ীদের বেতনের হিসেবের ফাইল। তিতি দিনেশের দিকে ফাইলটা এগিয়ে দিলেই দিনেশের চোখ পড়ে তিতিরের উপর। এতক্ষণ ও খেয়ালই করেনি কে এসেছে কেবিনে। দিনেশকে নিচে থেকে হা করে তাকিয়ে থাকতে দেখে তিতি দিনেশের উদ্দেশ্যে বলল, স্যার, ফাইল নিচে। আমার মুখে লাগানো না, তাই নিচে তাকান। দিনেশও একটু দুষ্টমি ভঙ্গিতে উত্তর দিল, কোন নিচে তাকাবো? বক্ষের নিচে নাকি নাভির নিচে? দিনেশের ঠোঁটের কোণে লেগে আছে এখনো দুষ্টু হাসি। তিতিরের গা জ্বলছে দিনেশের ডাবল মিনিংস কথা শুনে। খুব ভালো করে বুঝতে পারছে দিনেশের মতলব, কিন্তু রাগলে চলবে না ওকে। তাই নিজের রাগকে সংযত করে দাঁতে দাঁত চেপে বলল, নিচে মানে টেবিলের উপর দেখুন। আর রাস্তার ছেলেদের মতো কথা বলা বন্ধ করুন, এটা আপনার স্বভাবে যায় না। তিতির যে দিনেশকে কিছুটা অপমান করার চেষ্টা করেছে তা বুঝেও দিনেশ চুপ থাকলো।
কারণ আজ তিতিরকে একটু অন্যরকম লাগছে দিনেশের। কেন বুঝতে পারছে না। তিতি শাড়ি পরে এসেছে, কিন্তু কেন? কোনো বিশেষ দিন ছাড়া তো এই মেয়েকে শাড়িতে দেখাই যায় না, তাহলে আজ কি এমন বিশেষ? দিনেশ কিছু মুহূর্ত সব ভুলে তিতির শাড়ি পরার কারণ খুঁজতে লাগলো। মনে হয় এটা এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ দিনেশের জন্য। কিছু খুঁজে পাচ্ছে না বলে এখন টেনশন হচ্ছে দিনেশের। দিনেশ নিজের প্রতি নিজেই একটু বিরক্ত বোধ করছে। এত বড় বিজনেসম্যান, এম্পায়ার চালাতে পারিস, অথচ একটা মেয়ের শাড়ি পরে রহস্য খুঁজে বের করতে পারিস না। অবদার্থ কোথাকার, নিজেকে নিজেই গালি দিচ্ছে। স্যার, কি হলো, চিল্লাচ্ছ কেন? আমাকে কি কালা মনে হচ্ছে? না, একদম না স্যার। আপনি কালা হবেন কেন? আপনি তো বয়রা। আই থিংক আপনার ডাক্তার দেখানো প্রয়োজন। দিনেশ কিঞ্চিত অবাক হলো তিতিরের কথা শুনে। যার মুখে দু চারটে কথা ছাড়া তেমন কোনো কথাই মুখ দিয়ে বের হয় না, সেই মেয়ে দেখি তেজ দেখাচ্ছে, তাও আবার দিনেশের সাথে। ব্যাপারটা দিনেশের খুব ভালো লাগলো, তাই চেয়ারে কিছুটা হেলান দিয়ে তিতির দিকে আবার মুগ্ধ হয়ে তাকালো। আজ সত্যি একটু অন্যরকম লাগছে তিতিরকে। দিনেশ যেন আবার হারিয়ে যাচ্ছে। কেন জানি এই মেয়েটির সামনে নিজের ইমোশন লুকাতে পারে না, বরং হাত পা ছড়িয়ে ছিড়িয়ে বাচ্চাদের মতো কান্না করতে মন চায়। হয়তো এটা দেখে তিতির মনটা একটু গলে যাবে। ওকে কোলে তুলতে না পারুক, অন্তত নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলতে তো পারবে, থাক লক্ষ্মীরে, আর কেতো না। আজকের পর থেকে আমি নিজেকে তোমার করে সঁপে দিলাম, আমি তোমার হয়ে গেলাম। দিন শেষে আবার এমন কেবলা কান্তের মতো তাকিয়ে থাকা দেখে শরীর চলছে তিতির। আবার সেদিন রাতের কথা মনে পড়ে গেল। শয়তান বেটা, রাত হলে লরিন লাগবে আর দিন হলে আমার দিকে হাপলার মতো তাকিয়ে থাকবে। লুচ্চার গোষ্ঠী, তোর পাল্লায় আমি আর পড়বো না। তিতি দিনেশের ধ্যান ভাঙাতে টেবিলের উপরে একটা বাড়ি দিল হাত দিয়ে। সাথে সাথে দিনেশ সম্বিত ফিরে তিতির দিকের থেকে চোখ সরিয়ে ফেলে। সাইন করে উদ্ধার করুন আমাকে প্লিজ। সারাদিন আমি আপনার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। দিনেশ আর না চালিয়ে সাইন করে দিল, কারণ তিতিরের মুখ দেখেই বোঝা যাচ্ছে এই নারী আজ বকের রূপ ধারণ করে আছে। উল্টোপাল্টা কিছু বললেই খবর আছে। দিনেশও তিতির একটা জুয়েলারি দোকানে এসেছে। তিতির বুঝতে পারছে না দিনেশ ওকে কেন এখানে নিয়ে এসেছে, আর এখন নিজের জিদ আর ইগোর কারণে কিছু জিজ্ঞেসও করতে পারছে না দিনেশকে। দিনেশ যখন কিছু আংটি দেখতে ব্যস্ত, তখন তিতিরের চোখ পড়ে কিছু চুড়ির উপর। ডিজাইনগুলো সিম্পল, তবে অনেকটা ইউনিক। তিতির বরাবর চুরির প্রতি একটা দুর্বলতা কাজ করে, কিন্তু তিতির এটাও জানে এত দামি জিনিস আপাতত এফোর্ড করতে পারবে না। তাই জিনিসটি হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখে আবার রেখে দিয়ে দিনেশের সামনে দাঁড়ালো। দিনেশ আর চোখে এতক্ষণ সহবই দেখছিল, তবু কিছু বলল না। হঠাৎ তিতির হাতটা ধরে একটা আংটি পরিয়ে দিল। তিতির বিস্মিত হয়ে, স্যার, এটা কি করলেন? আমি আবার কি করলাম? আংটি আমাকে কেন পরালেন? মানে কি এসবের? আরে রিল্যাক্স, এত হাইপার হবার কিছু নেই। আমি জাস্ট চেক করছিলাম আংটিটা লরিনের হাতে কেমন লাগছে। তুমি তো দেখছি তিলকে তাল বানিয়ে দিচ্ছ। নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার কিছু নেই, বুঝলে? তিতির রগে যেন লাল নীল হয়ে গেল দিনেশের মুখে লরিনের নামটি শুনে। দিনেশের চুলগুলো ছিঁড়ে সাঁকড়াতে পাড়া প্রতিবেশীদের খাওয়াতে পারলে মনটা একটু শান্তি হতো এই মুহূর্তে। আঙুল থেকে আংটিটা খোলার জন্য জোর করতে লাগলো, কিন্তু আংটি আটকে গেছে, বেরই হচ্ছে না। তিতির খুব বিরক্ত লাগলো। ঢোকার সময় তো খুব ভালো করেই ঢুকে গেল, অথচ এখন কি হলো? কি হলো? আংটি হলো, তোমার জন্য আমারও লেট হচ্ছে। দেখতে পাচ্ছেন না খুলছে না? এটা কি করব? খুলছে না মানে কি? একটু আগে দেখে কত সুন্দর করে হুড়হুড় করে ঢুকে গেছে, এখন কি হলো? জানি না আমি। জানি না বললে তো হবে না, তাই না? এটা তো ওনাদের দোকানে ফেরত দিতে হবে। আংটিটা বের করতে একটু সাহায্য করুন তো। ম্যাডাম হাতে এটা আটকে গেছে, আর আপোষে যদি বের না হয় তাহলে আঙুল কেটে বের করুন, তবুও বের করুন। তিতির আতঙ্কিত হয়ে দিনেশের দিকে তাকালো। বলে কি এই লোক? একটা আংটির জন্য এখন আমার আঙুল কেটে ফেলতে হবে? কি সব আবোল তাবোল বলছেন স্যার? একটা সামান্য আংটির। তিতিরকে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।